সো ক্লাস শুরু করছি আমরা। তো অ্যানিমাল ফিজিওলজি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা তোমাদের যে বিডিবিএস সিলেবাস থেকে বিডিবিএস সিলেবাসে অ্যারাউন্ড 25%, অ্যারাউন্ড না এক্স্যাক্টলি 25%, অর্থাৎ প্রতি 4টা প্রশ্নের একটা প্রশ্ন 25% আর 20, আই থিঙ্ক 25%, অ্যারাউন্ড প্রতি 4টা প্রশ্নে একটা প্রশ্ন আসে হচ্ছে অ্যানিমাল ফিজিওলজি। ফিজিওলজি অনেক ইম্পর্টেন্ট আছে। তো এই টপিকে আসলে এসেনশিয়ালি মোট 3টা জিনিস আছে। একটা হচ্ছে ফিজিওলজি, একটা হচ্ছে অ্যানাটমি, আর আরেকটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ফিজিওলজি অ্যান্ড রিলেশনশিপ বিটুইন ফিজিওলজি অ্যান্ড। তো আমাকে কেউ কি বলতে পারবা ফিজিওলজি কি আর অ্যানাটমি কি? দেখো, মাইক অন করো, চ্যাট আমি দেখুন। কেউ মাইক অন করে বলো ফিজিওলজি কি ফিজিওলজি আর হচ্ছে বলো। শারীরবৃত্তীয় প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়ায় শরীরের বিভিন্ন কার্যক্রম গুলা পরিচালিত হয়। অ্যানাটমি হচ্ছে ওটা সংজ্ঞা দিও না, অঙ্গগুলার লাইক গঠন বিন্যাস। এভাবে টেক্সট বুক সংজ্ঞা দিয়ে তো আমাদের লাভ নাই, বুঝার মতো করে হুম। বলো। শারীর তত্ত্ব বলতে কি বুঝো? যত লাইক শারীরতত্ত্ব মানে এই যে এই রেচন, তারপর শ্বাস প্রশ্বাস, সালোক সংশ্লেষণ বা তো রেসপিরেশন, যে ফিজিওলজি হচ্ছে প্রক্রিয়াগুলা বেসিক্যালি হয়। ফাংশন, ঠিক আছে? ফিজিওলজি হচ্ছে হ্যাঁ। যে ফাংশন বা যেসব প্রক্রিয়াগুলো আমরা করি, ঠিক আছে? সো হার্ট কি করে কাজ করে, এই যে ফাংশনটা, এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করা, এটা করি আমরা ফিজিওলজি। এনাটমি হচ্ছে আমার স্ট্রাকচার বা গঠন কিরকম, আমার হার্ট কিভাবে গঠিত, কি কি মাসল দিয়ে গঠিত, এক্স্যাক্টলি কি কি আমার আছে, এইটা হচ্ছে আমার অ্যানাটমিতে আমরা আলোচনা করি। যেমন রিলেশনের আলোচনা করি যে আমরা কি করে এই স্ট্রাকচারটা, হার্টের স্ট্রাকচারটা কি করে ফাংশন করে, বা ফাংশনের সাথে স্ট্রাকচারের কি সম্পর্ক। আমরা আইবিও প্রশ্ন বা বিডিবিও প্রশ্ন অনেক সময় দেখবো যে আমরা ফিজিওলজি থেকে অ্যানাটমি গেস করতে পারছি, আবার অ্যানাটমি থেকে ফিজিওলজি গেস করতে পারছি। So, একটা থাকলে আরেকটা অনেক সময় গেস করা যায়। তো এই 3টা জিনিস আমরা অনেক হচ্ছে মেনলি অ্যানিমাল ফিজিওলজি অ্যানাটমিতে শিখি। আমাদের বইগুলোতে অর্থাৎ টেক্সট বুক গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপটা কম থাকে, বাট আইবিও বা বিডিবিও তে এইগুলোই বেশি থাকে, রিলেশনশিপটা বেশি থাকে দেখা যায়। তো আজকের ক্লাসে যেহেতু অ্যানিমাল ফিজিওলজি অনেক হিউজ একটা টপিক, অনেকগুলো আছে, আমার হার্ট আছে, আমার হচ্ছে কিডনি আছে, রাইট, অনেক কিছু আছে। সো এত কিছু আমরা 1 ঘন্টায় করতে পারবো না, সো আমরা যেটা করবো, আজকে মিলে আমরা প্রবলেম সলভিং করবো। অ্যান্ড প্রবলেম সলভিং আমাদের নলেজ খুব বেশি লাগবে না, আমার 9-10 যে বেসিক নলেজ, ওই 9-10 বেসিক নলেজ দিয়ে আমরা প্রবলেম সলভ করতে হবে। অ্যান্ড আমি আজকে যে প্রবলেম গুলো সলভ করবো সেগুলো আইবিও প্রবলেম, বাট আইবিও একটা হিউজ পার্সোনাল প্রবলেম 9-10 নলেজ দিয়ে করাতেই জাস্ট একটু লাইক গ্রাফ অ্যানালাইসিস করা লাগে, একটু ডায়াগ্রাম বোঝা লাগে, বা একটু কমন সেন্স থাকা লাগে, যেটা অনেক বেশি রেয়ার। কমন সেন্স অনেক রেয়ার একটা। সো এই জন্য আমরা মেনলি প্রবলেম সলভিং করবো, এন্ড হোপফুলি প্রবলেম সলভিং, আইবিও প্রবলেম সলভিং করতে তোমাদের খুব বেশি একটা নলেজ লাগবে না। কিছু প্রশ্ন আছে একদমই নলেজ ছাড়া করা যায়, যে প্রশ্নগুলো লাইক জাস্ট লজিক খাটিয়ে তুমি করতে পারবা। আবার কিছু প্রশ্ন আছে 1-2 লাইনে এটা নলেজ লাগে, দেন তুমি হচ্ছে প্রবলেম সলভ করতে পারবা। আর কিছু প্রশ্ন আছে অনেক বেশি নলেজ লাগে, বাট তুমি তাও প্রবলেম সলভ করতে সমস্যা হয়। সো আমরা আজকে মেনলি যেগুলো কম নলেজ লাগে সেইটা প্রশ্ন দেখবো, বেশি নলেজ লাগা প্রশ্নগুলো আজকে আমরা হচ্ছে দেখছি। টপিক গুলো লিখে যাচ্ছি। কিন্তু প্রাইনোলজি বানান, আই মনে হয় প্রাইনোলজি, দেন আই থিঙ্ক রিপ্রোডাকশন হচ্ছে, তারপর আর কি আছে, ইমিউন সিস্টেম। মোটামুটি এই টাইপ টপিক গুলোই হচ্ছে আমরা পড়ি মেনলি। আমরা 9-10 বলো কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে বলো, মেনলি আমরা এই টপিক গুলো পড়ি। আইবিএস সিলেবাসে এই টপিক গুলোই আছে। সো লাইক অ্যানিমাল ফিজিওলজিতে বা অ্যানিমাল ফিজিওলজি অ্যানাটমিতে খুব বেশি হাই লেভেলের টপিক লাগে না। তারপর আমার ফার্স্ট প্রশ্নটা সলভ করে এটা, এই প্রশ্নটা আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা প্রশ্ন। আই থিঙ্ক আমার অ্যানিমাল ফিজিওলজিতে আমার সবচেয়ে ফেভারিট প্রশ্ন। এর কারণ হচ্ছে এই প্রশ্নটা যা সলভ করার জন্য খুব বেশি নলেজ লাগে না, সবাই প্রশ্নটা পড়ো, প্রশ্ন তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? কেউ কেউ আছে প্রশ্ন দেখতে পাচ্ছে।
আচ্ছা, সো প্রশ্নটা পড়ো, আমি 2 মিনিট সময় দিই। কারো কোনো মানে স্পেলিং যদি বুঝতে সমস্যা হয় বা এটা মানে কি, ঘাবড়িও না, তোমার প্রত্যেকটা ওয়ার্ডে মানে বোঝা লাগবে না। এই যে প্রশ্ন পড়ার জন্য সব ওয়ার্ডে মানে দরকার নেই, জাস্ট পড়েছো অ্যান্সারে গুগলে সার্চে মিনিং দেখতে পারো। ইউ থেকে একটা প্রশ্ন পড়ার জন্য অ্যারাউন্ড 3 মিনিটের মধ্যে পড়ে সলভ করতে হয়। সো আমি খুব বেশি টাইম দিব না, আর 1 মিনিট পরে আমি হচ্ছে প্রশ্ন ডিসকাশন শুরু করে দেবো। সো দেখ, একবার ফার্স্ট রিড করেছো। আর তোমরা কেউ চাইলে অ্যান্সার হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমরা কি মনে করো সঠিক উত্তরটা কি, কমেন্টে লিখতে পারো। আমরা আই থিঙ্ক ইনাফ টাইম দিয়েছি। কেউ কেউ কমেন্ট করেছো, কেউ কমেন্ট করো না। সো তোমাদের মধ্যে কেউ কি আছো যে প্রশ্ন কি বলেছে বুঝতে পেরেছো বা মনে করো যে কিছু বলতে চাও প্রশ্ন সম্পর্কে? ভুল হতে পারে, তাই আসলে। Anyone? এই যে আমি হচ্ছে কাউকে জিজ্ঞেস করি, শেখ সাদি, তুমি প্রশ্ন পড়েছো? আমাকে কিছু জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, তুমি কি প্রশ্ন পড়েছো? জি। আচ্ছা, প্রশ্ন পড়ে কিছু বুঝতে পেরেছো? না ভাই, লাইক ক্ল্যানটা পড়ি নাই, লাইক ক্ল্যান কি কি। আচ্ছা, তো আজকে আমরা সবাই মিলে ডিসকাস করা শুরু করি প্রশ্নটা কি বলেছে। এই প্রশ্নটা জানা সলভ করার জন্য তোমার আগের নলেজ একদমই অলমোস্ট লাগে না, লাগলেও ম্যাক্সিমাম কমন সেন্স টাইপ নলেজ লাগে। সো লিস্ট গেস করে অনেকখানি সলভ করে দেখো। তো একটা পূর্ব বলছে, the hypothalamus is the central regulator of homeostasis, whilst diverse hormones from posterior and anterior pituitary gland orchestrate most bodily function. To investigate how these three functions coordinate their action in rats, each were electrically stimulated. So আমার কাছে 3টা জিনিস দেওয়া আছে: হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। প্রত্যেকে আমি কি করছি? ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিচ্ছি। তারপর দেখছে দ্য ইফেক্ট অন হরমোন সিক্রেশন ফ্রম বোথ পিটুইটারি গ্ল্যান্ডস ওয়ার অবজার্ভড। সো আমি 3টাকে স্টিমুলাস দিচ্ছি, দিয়ে দেখছি আমার হরমোন সিক্রেট হচ্ছে না। দেখতে পাচ্ছি যখন হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করছি, আমি পোস্টেরিয়র পিটুইটারিতেও হরমোন পাচ্ছি, অ্যান্টেরিয়র পিটুইটারিতেও হরমোন পাচ্ছি। ঠিক আছে? সো হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করা মানে পোস্টেরিয়র পিটুইটারিতেও হরমোন পাবো, অ্যান্টেরিয়র পিটুইটারিতেও হরমোন পাবো। পোস্টেরিয়রে যখন স্টিমুলেট করছি, জাস্ট পোস্টেরিয়রে পাচ্ছি, অ্যান্টেরিয়রে পাচ্ছি না। ঠিক আছে? এটাই পাচ্ছি না। অ্যান্টেরিয়রে যখন করছি তখন কোনোটাতেই পাচ্ছি না।
এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি অ্যান্টেরিয়রের উপর, এটার উপর ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিলে কোনো ইফেক্ট পড়ে না, সেটা প্রবাবলি কোনো ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিয়ে নিয়ন্ত্রিত নয়। আবার হাইপোথ্যালামাস এর উপর ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিলে অ্যান্টেরিয়র পিটুইটারিতেও আসে, পোস্টেরিয়র পিটুইটারিতেও আসে। অর্থাৎ হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করা মানে হাইপোথ্যালামাসের একটা ইফেক্ট এই দুটার উপরই আছে, এই দুটার উপরই সে একটা ইফেক্ট করে। ঠিক আছে, সো এই প্রশ্ন দেখি, hypothalamus controls secretion of hormone from both pituitary gland. এটা কি হবে? ট্রু হবে, রাইট? কারণ যখন হাইপোথ্যালামাসকে স্টিমুলেট দিচ্ছি আমি পোস্টেরিয়র থেকেও পাচ্ছি, অ্যান্টিপিটুইটারি থেকেও পাচ্ছি। এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। আচ্ছা, এইটার জন্য কিন্তু তোমাকে আগে থেকে জানা লাগবে, জাস্ট তুমি প্রশ্ন সলভ করেই এই ইনফরমেশন থেকে তুমি লজিক্যালি এটা বলতে পারবে। আচ্ছা, এরপর এটা দেখি ব্লাড সাপ্লাই। তারপর বলছে সেকেন্ডলি the whole rat pituitary gland were transplanted to location with a different blood supplies to reveal why they usually receive blood from hypothalamic veins. ঠিক আছে, বলছে নর্মালি কি হয়, হাইপোথ্যালামাসের ভেইন যায় পিটুইটারিতে, মানে হাইপোথ্যালামাস পিটুইটারির প্রতি ব্লাড সাপ্লাই করে। বাট এইখানে যেটা করেছে, পিটুইটারি হটাই ফেলেছে নর্মাল জায়গা থেকে, তাকে অন্য একটা জায়গার ট্রান্সপ্লান্ট করেছে, অর্থাৎ অন্য একটা জায়গায় পুনরায় ব্লাড সাপ্লাইয়ের সাথে কানেকশন দিয়েছে, বা সেটা হাইপোথ্যালামাস না। যখন পিটুইটারির মধ্যে হাইপোথ্যালামাসে ব্লাড যাচ্ছে তখন অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে হরমোন রিলিজ করছে, বাট পোস্টেরিয়র করছে না। যখন নন হাইপোথ্যালামিক ব্লাড যাচ্ছে তখন অ্যান্টেরিয়রও করছে না, পোস্টেরিয়রও করছে না। যখন টেম্পোরারি নন হাইপোথ্যালামিক দিচ্ছে পুনরায় হাইপোথ্যালামিক দিচ্ছে, দেন করছে না, করছে। এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে তো বলতে পারবা? এই ব্লাড সাপ্লাই থেকে কি সিদ্ধান্ত আসতে পারি? যে তো বলতে পারো? হাইপোথ্যালামিক ব্লাড সাপ্লাইটা এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করতেছে, কিন্তু পোস্টেরিয়রটা পোস্টেরিয়র করে। এই কন্ট্রোল করতেছে না। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে পারি, দেখো টেম্পোরারি নন হাইপোথ্যালামিকের সাথে যখন কানেক্ট করছি এবং পুনরায় যখন হাইপোথ্যালামিকের সাথে আসছি রিস্টোর্ড হয়ে যাচ্ছে কমপ্লিটলি। এটা মানে পিটুইটারির নিজের বেঁচে থাকার জন্য হাইপোথ্যালামাসের উপর নির্ভরশীল না। কারণ টেম্পোরারি ভাবে অন্য কারোর সাথে যদি আমি কানেকশন দিই তাহলে মরে যায় না, অ্যাটলিস্ট ফাংশনটা থাকে। পুনরায় যখন হাইপোথ্যালামাসের কাছে আসছি ওর ফাংশনটা রিস্টোর্ড হয়ে যাচ্ছে, রাইট? এটা রিস্টোর্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইপোথ্যালামাস মানে পিটুইটারি মরে যাচ্ছে না, এটা কিছু হচ্ছে। So আসো দেখি, hypothalamic blood specifically has factors necessary for the survival of the anterior pituitary. এরা কি হবে? ট্রু। ট্রু। anterior pituitary কি সার্ভাইভালের জন্য ইম্পর্টেন্স, বেঁচে থাকার জন্য? তাহলে যখন নন না না, বেঁচে হাইপোথ্যালামিকের থাকা সাথে আমি কানেকশন না। দিলাম, হ্যাঁ পিটুইটারি তো মরে যায় না, পিটুইটারি স্টিল বেঁচে আছে, রাইট? সো ওর হ্যাঁ। সার্ভাইভালের জন্য এটা ইম্পর্টেন্ট। সো এটা হবে হচ্ছে ফলস। এগেন এটা আমরা এখান থেকে আমরা গেস করতে পারছি, এটার জন্য আমাদের প্রিভিয়াস নলেজ লাগছে না, জাস্ট কমন সেন্স, জাস্ট লজিক্যাল অ্যানালাইসিস। তারপর একটা হাইপোথ্যালামিক নিউরনস ইনারভেট দ্য পোস্টেরিয়র পিটুইটারি। দেখো তো, যখন আমি পোস্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করছি তখন এটা হচ্ছে স্টিমুলাস হচ্ছে, অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারি ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিয়ে কন্ট্রোল। এখন ইলেকট্রিক্যাল স্টিমুলাস আসে থেকে, আমাদের শরীরে ইলেকট্রিক্যাল স্টিমুলাসে কাজ করে কে? আমাদের শরীরে কাজ করে হচ্ছে নিউরন, ঠিক আছে? নিউরন হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলাসে কাজ করে, অর্থাৎ এই যে পোস্টিভিটারি কন্ট্রোল হয় কিসের মাধ্যমে? নিউরনের মাধ্যমে হয়, ঠিক আছে? এখানে জাস্ট একটা ছোট্ট নলেজ থাকে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলাস কাজ করে হচ্ছে নিউরনের মাধ্যমে। এই একটা ছোট্ট নলেজ লাগে, এর বাইরে কিন্তু কোনো নলেজ থাকে না। এটা আমরা মোরালেস 9-10 থেকে জানি যে নিউরনের হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলাসে কাজ করে। এখানে 9-10 একটা ছোট্ট একটা জায়গায় লেখা আছে, সেটা আমার নোটে। সো আমাকে কেউ বলতে পারবা পোস্টেরিয়র পিটুইটারি ক্ষেত্রে ট্রু হবে কিনা? তা পোস্টেরিয়রই চেয়েছে, বলছি অ্যান্টেরিয়র পিটুইটারি ক্ষেত্রে এই প্রশ্নটা ট্রু হতো কিনা? হাইপোথ্যালামিক নিউরনস ইনারভেট দ্য পোস্টেরিয়র পিটুইটারি, এটা ট্রু হতো, মানে অ্যান্টেরিয়র পিটুইটারি যদি অ্যান্টেরিয়র হতো, যদি অ্যান্টেরিয়র তাইলে হতো
সেক্ষেত্রে ফলস হতো। ফলস হতো, কারণ অ্যান্টিপিউটারির উপর কোনো কন্ট্রোল নাই, রাইট? এটা আসলে ইলেকট্রিক্যাল স্টিমুলাসের কন্ট্রোল না, এটা কিভাবে কন্ট্রোল? এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে কন্ট্রোল, অর্থাৎ ব্লাডে হরমোন রিলিজ করে, হরমোনের মাধ্যমে এটা কন্ট্রোল হয়, নট নিউরনের মাধ্যমে। এরপরটা না, পরের প্রশ্ন হলো, এটা অ্যাস্ক করেছে, হাইপোথ্যালামিক হরমোনস কজ দ্য পোস্টেরিয়র পিটুইটারি টু সিক্রেট হরমোন। এটা কি হবে? এটা ট্রু হবে। এবং এটার জন্য একটা ছোট্ট নলেজ লাগবে, কি নলেজ? হরমোন ব্লাডের মাধ্যমে যায়, ঠিক আছে? সো এই যে ব্লাডের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, ব্লাড সাপ্লাই মাধ্যমে, এটা কে কন্ট্রোল করে? আমাদের ব্লাডের মাধ্যমে কন্ট্রোল করে মানে হরমোন, ঠিক আছে? জাস্ট এই পুরো প্রশ্নে সলভ করতে জাস্ট দুইটা নলেজ লাগতো। একটা নলেজ লাগতো, আমাদের শরীরে কন্ট্রোল হয় দুই ভাবে, ইলেকট্রিক্যাল স্টিমুলাস দেয় হরমোন, আর একটা হচ্ছে ব্লাডের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, কি হচ্ছে, ইলেকট্রিক্যাল স্টিমুলাস দেয় নিউরন, আর ব্লাডের মাধ্যমে দেয় হচ্ছে হরমোন। এই যে ছোট্ট দুটো নলেজ লাগতো, এই নলেজটা আই থিঙ্ক একদম বেসিক লেভেলের নলেজ, রাইট? বাট ওই দুইটা নলেজ ছাড়াও তুমি 50% সলভ করতে পারতে। সো লাইক জাস্ট লজিক্যাল সেন্স দিয়ে কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ সলভ করা যায়। এন্ড এই এক্সপেরিমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি প্রমাণ করা হয়, ফার্স্ট প্রমাণ করে যে অ্যান্টিরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারির উপর হাইপোথ্যালামাসের কন্ট্রোল কি করা হয়। আমাদের টেক্সট বুক গুলোতে কিন্তু প্রমাণগুলো থাকে না বা এক্সপেরিমেন্ট গুলো থাকে না, আইবিওতে এই অপোজিট কেসটাই হয়। তারা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট গুলো দেয়, আমার নলেজ বেস গুলো দেয়। আমাদের এইচএসসি বইয়ে লেখা আছে, তার ডিরেক্ট লাইন লেখা আছে যে হাইপোথ্যালামাস কন্ট্রোল অ্যান্টিরিয়র পিটুইটারি বাই হরমোন অ্যান্ড পোস্টিভিটারি বাই নিউরন, ঠিক আছে? এটা এরকম নলেজ পাই, এই নলেজটাই এক্সপেরিমেন্টের মাধ্যমে আইবিওতে সলভ করতে হয়। এনবিওতে কিন্তু কাইন্ড অফ সিমিলার প্রশ্ন করা হয়, ক্যাম্পেও সিমিলার প্রশ্ন করা হয়। নলেজ কম লাগে আমার, লাইক প্রবলেম সলভিং বেশি লাগে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। কেউ কি এটা কোন কোশ্চেন কারো? হ্যাঁ, কারো প্রশ্ন না থাকলে পরের প্রশ্ন হবে। চ্যাটে কিছু লিখেছি কিংবা আমি আসলে চ্যাট দেখবো না, সো চ্যাট কেউ লিখবো না, আমাকে মাইক অন করে বলো। আচ্ছা, পরের প্রশ্নটা করো, এই প্রশ্নের জন্য নলেজ তোমার লাগে। এটাও কেউ অ্যান্সার লিখতে চাইলে কমেন্টে লিখতে পারো। কেউ কমেন্ট করছো?
ওকে, তোমাদের 3 মিনিট সময় শেষ। কেউ অ্যান্সার করতে চাও? আচ্ছা, তো ফার্স্ট করতে নিতে একটু সময় লাগে, তো স্বাভাবিক। আসলে প্রশ্ন ডিসকাস করা শুরু করি। সো বলছে একটা মানুষ ইনভেন্টেড দ্য ফিল্ড অফ বায়োফিজিক্স which use simple geometric equation to predict how the anatomy of large and small animals differ. So basically আমরা সিম্পলি জাস্ট জিওমেট্রিক ইকুয়েশন দিয়ে এবং সিম্পল কিছু কন্ডিশন দিয়ে আমরা তার ফাংশন থেকে আমরা তার অ্যানাটমি হচ্ছে গেস করতে পারবো। এগেন রিলেশনশিপ বিটুইন ফিজিওলজি এন্ড অ্যানাটমি, রাইট? সো কি বলছে, অর্গানিজম এক্সচেঞ্জ সাবস্টেন্সেস অ্যাক্রস এ সারফেস এরিয়া, দিস সাবস্টেন্সেস আর ইউজ টু সাপ্লাই ভলিউম অফ টিস্যু। ঠিক আছে, সো এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস অ্যাক্রস সারফেস এরিয়া, সো আর এক্সচেঞ্জ প্রপোর্শনাল টু হচ্ছে আমার সারফেস এরিয়া, অর্থাৎ এ দিচ্ছে, কিন্তু সাপ্লাই ভলিউম অফ টিস্যু। আমার যে ডিমান্ড বা আমার যতখানি সাপ্লাই করা লাগবে এটা হচ্ছে প্রপোর্শনাল টু ভলিউম। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম ফোর্স ইফ মাসল ক্যান জেনারেট। আচ্ছা, এই ইনফরমেশন দিয়ে প্রথম দিকের প্রশ্ন সলভ করতে পারবো। ইনক্রিজিং ইন অর্গানিজমস মাস 8 times approximately half its surface area ratio to volume ratio. এটা করে সেরিয়াস ম্যাথ এটা পারা উচিত ফার্স্ট সেটটা। কে করেছো? ভাই ট্রু হওয়া উচিত না। কেন? ট্রু তো হওয়া উচিত, কেন? আচ্ছা, আমি বলছি, তো মাস 8 গুণ বেড়েছে। মাস 8 গুণ বাড়ে কখন? আমরা জানি এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, আর যদি ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমের সমানুপাতিক, রাইট? কারণ আমরা জানি এম ইজ ইকুয়াল টু রো ভি। তো রো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এম আর ভি পরস্পর সমানুপাতিক বা ডিরেক্টলি প্রপোর্শনাল। সো মাস যদি 8 গুণ বাড়ে তাহলে ভলিউমও কি হয়েছে? 8 গুণ হয়েছে, রাইট? 8 গুণ হয়েছে। ভলিউম 8 গুণ হওয়া মানে কি বলতো, রেডিয়াস কয় গুণ হয়েছে? আর আর হয়েছে 8কে যদি আমরা কিউবিক রুট করি তাহলে দ্বিগুণ হয়েছে। আর 8 যদি দ্বিগুণ হয় তাহলে সারফেস এরিয়া কয় গুণ হবে? 4, রাইট? তো আমার সারফেস এরিয়া হয়েছে 4 গুণ, আমার ভলিউম বেড়েছে 8 গুণ, তাহলে আমার রেশিও কি হয়েছে? এটা অর্ধেক হয়ে গেছে সারফেস এরিয়া, রাইট? সো অ্যাপ্রক্সিমেটলি হাউস ইজ সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, কারণ 4 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু হাফ। এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। তারপরে বলছে diffusion rates are more likely to be adequately low for large animals and small animals. দেখো এক্সচেঞ্জ, এটা কেন? দেখো এক্সচেঞ্জ রেট হচ্ছে প্রপোর্শনাল টু আর স্কোয়ার, ডিমান্ড রেট প্রপোর্শনাল টু আর কিউব। যখন বড় অ্যানিমেল হয়, বড় অ্যানিমেলের ক্ষেত্রে আর বাড়ে, বাট আর বাড়া মানে কি, ভলিউম অনেক বেশি বেড়ে যাবে, ভলিউম অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু এরিয়া কিন্তু তুলনামূলক কম বাড়বে, রাইট? যদি এরিয়া তুলনামূলক কম বাড়বে, অ্যাজ এ রেজাল্ট আমার এক্সচেঞ্জ রেট ডিমান্ডের চেয়ে অনেক কম বাড়বে। ওয়াই? কারণ এ ডিভাইডেড বাই ভি ইজ ইকাল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব ইজ ইকাল টু হচ্ছে 1/r, রাইট? সো আর যদি বাড়ে আমার এ ডিভাইডেড বাই ভি এর রেট কমে যাবে, অ্যাজ এ রেজাল্ট আমার ডিফিউশন রেটও কমে যাবে। ডিফিউশন রেট বাড়বে, বাট কম্পারেটিভ টু ভলিউম, কম্পেয়ার টু ডিমান্ড আমার ইনএডিকুয়েট হয়ে যাবে, ইনাফ না। ঠিক আছে, তো আমরা যদি সিম্পল অ্যানিমেলের ক্ষেত্রে দেখি, তাদের কিন্তু এই সার্কুলেটরি সিস্টেম নাই, তাদের কিন্তু আমাদের মতো একটা সফিস্টিকেট হার্ট নাই, আমার সফিস্টিকেট কিডনি নাই, লাং নাই, কিছুই নাই। তারা জাস্ট তাদের সারফেস এরিয়াতেই ইফিশিয়েন্ট পেতে ডিফিউশন করতে পারে। তো এটা কি হবে? ট্রু। এটা হবে ট্রু। তারপরটা, larger animals can carry heavier objects compared to their body weight.
দেন স্মল অ্যানিমেলস। এটাকে করতে পারবা? এটা ফলস। এটা ফলস হবে, কেন ব্যাখ্যা করতে পারবা? যেহেতু এই গ্যাসীয় আদান প্রদানটা কম হয়, তাইলে এই বড় অ্যানিমেলে রেসপিরেশনের এই সক্ষমতা রেশিওটাও কম হবে, আবার এই ছোট অ্যানিমেলের রেসপিরেশনের রেশিওটা বেশি হবে। আবার যদি সাধারণভাবে বিগ মানুষ অ্যানিমেলের ক্ষেত্রে তো কত পানি লাং নিতে পারে তো না। না, বিগ অ্যানিমেল তো ডিফিউশনের উপর রিলাই করে না, তারা তো লাং আছে, তাদের তো হার্ট আছে, তাদের তো ইফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে এরকম সিস্টেম আছে যারা মেক শিওর করে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভলিউম আসে, সেটা না। দেখো তার 3 নম্বরে দেওয়া আছে, দ্য ম্যাক্সিমাম ফোর্স a column can withstand is proportional to its surface cross sectional area, ঠিক আছে? তো দেখো একটা অ্যানিমেল যখন অনেক কোনো একটা কিছু ক্যারি করতে হবে, তখন কি করতে হবে বলতো? তার পায়ের উপর সেটাকে উইথস্ট্যান্ড করতে হবে, রাইট? পা দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে। তো এম যত বড় হবে তত বেশি আমার ফোর্স বেশি হবে, রাইট? তত বেশি আমাকে ফোর্স ক্যারি করতে হবে। এ ফিজিক্যাল টু হচ্ছে এম জি এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তখন কি করতে হবে? Large animals can carry heavier objects compared to their body weight than small animals. তো সেই ক্ষেত্রে তার এইটা এটা ক্রস সেকশনাল এরিয়া অনেক বেশি হতে হবে, এটা অনেক বেশি হতে হবে। হুম, আচ্ছা, এটা অনেক বেশি হতে হবে, বাট এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। আবার সেম জিনিস, এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, ভি মানে হচ্ছে আর কিউ, আর এটা হচ্ছে এ হচ্ছে আর স্কোয়ার। অ্যাজ এ রেজাল্ট কি হয়, আর এই অ্যানিমেলটা যত বড় হয় সে তত বেশি হচ্ছে স্ট্রেইনের মধ্যে থাকে, তার পা তত বেশি স্ট্রেইনের ভিতর থাকে, কারণ তার পায়ের সার্ফেস এরিয়া আর স্কোয়ারের সমানুপাতে বাড়ছে, কিন্তু তার মাস আর কিউবের সমানুপাতে বাড়ছে। অর্থাৎ এই যে এ বাই ভি, এই রেশিওটা তুলনামূলকভাবে কমতে আসছে আস্তে আস্তে। যেহেতু কমতে আছে, ওই অ্যানিমেলটা তার মাসের কারণে কন্টিনিউস একটা স্ট্রেইনের ভিতর থাকে, অ্যাজ এ রেজাল্ট সে এক্সট্রা ওয়েট এর সক্ষমতা কমে যায়, কারণ সে নিজের ভর দ্বারাই অ্যাকচুয়ালি অলরেডি অনেক বেশি প্রেশারের মধ্যে আছে, অলরেডি অনেক বেশি স্ট্রেইনড আছে। এই কারণে দেখতে হবে অ্যান্ট বা আরো যেসব স্পাইডার, এসব ছোট ছোট অ্যানিমেল আছে, তারা অনেক বেশি হেভি অবজেক্ট ক্যারি করতে পারে, কিন্তু আমাদের মতো হিউম্যানরা দেখা যায় ওরা নিজের বডি ওয়েট ক্যারি করতে আমরা ক্লান্ত হচ্ছি। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, এ ক্যাটস বোন আর disproportionately thick as a ratio to their body size when viewed alongside an elephant's skeleton. এটা কি হবে? এটা কি ট্রু ভাইয়া? কি শুনতে পাইনি, আগে বলবা? এটা কি ট্রু? আচ্ছা, দেখছি ট্রু কিনা। আর কেউ ব্যাখ্যা দিও, ব্যাখ্যা কেন? কারণ নর্মালি একটা ক্যাটের যে বোন থাকে তার তুলনায় তার মাংসর পরিমাণটা নর্মালি কম থাকে। আর একটা হাতির ক্ষেত্রে তো তার স্কেলিটনের চেয়ে মাংসের পরিমাণটা বেশি থাকে। তো ওই হিসাবে তা তোমার নলেজ দিয়ে বলতে পারবো না, তোমাকে এখানকার ফ্যাক্ট ইউজ করতে হবে। ক্যাট বেশি ফোর্স ইয়া যে অ্যাবজর্ব করতে পারে ট্রাই। নর্মালি। আচ্ছা আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি বলেছে? দ্য ম্যাক্সিমাম ফোর্স এ মাসল ক্যান জেনারেট ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মাসল ফাইবার্স কন্ট্রাক্টিং ইন প্যারালাল। সেটা যেটা ফিট হয়, এই ফিটে অনেকগুলো মাসল আছে, এই মাসল গুলো
কোথায় আছে অ্যাকচুয়ালি? এই মাসল গুলো আছে বোনের চারপাশে, রাইট? মাসল গুলো কোন বরাবর আছে? এই বরাবর আছে, এরকম আছে, আর মাঝখানে হাড্ডি আছে। হুম, আচ্ছা, এইটা ইউজ করবো আমরা, এরপর একটা ইউজ করবো। সো এগেইন ডাব্লিউ ইজ ইকাল টু এমজি। এই ডাব্লিউটা হচ্ছে ভলিউমের সমানুপাতিক, ভি সমানুপাতিক আর কি, এবং is proportional to the number of muscle fibers contracting in parallel. প্যারালাল বলতে এই বরাবর বোঝাচ্ছে, অর্থাৎ আমার প্যারালাল বলতে এইটা বোঝায়, হ্যাঁ এই বরাবরই তো হচ্ছে ডি এর ভ্যালু, এবং এই হচ্ছে ডি, এবং এই পাশ দিয়ে আমরা যদি বলি তাহলে এটাকে যদি এইচ ধরি তাহলে ডি এল, রাইট? আরই ধরে নি, আর দিয়ে হচ্ছে সবগুলো এক সমানুপাতিক ধরে নিলাম, ঠিক আছে? আর স্কোয়ার, এটা হচ্ছে আর। ওকে, তো আমার বেসিক্যালি এটার সাথে আমার সম্পর্ক এবার নট রিস্ট্যান্ড, বাট হচ্ছে কি পরিমাণ ফোর্স জেনারেট করতে হবে, কি পরিমাণ ফোর্স জেনারেট করতে হবে, আমার ডাব্লিউ পরিমাণ ফোর্স জেনারেট করতে হবে, কারণ এর চেয়ে কম ফোর্স জেনারেট করলে সামনে হাঁটতে পারবে। তো যত বেশি বড় অ্যানিমেল হবে তার যেহেতু অনেক বেশি পরিমাণ ফোর্স জেনারেট করতে হবে, অ্যাজ এ রেজাল্ট তার এইটার পরিমাণও বাড়তে থাকে, রাইট? তার এই বরাবর দৈর্ঘ্য বাড়তে থাকে, মানে এই বরাবর দৈর্ঘ্য বাড়ানোর জন্য কি করতে হবে, আমার পায়ের পরিমাণও হচ্ছে বড় করতে হবে, পায়ে মাসেলের পরিমাণ বাড়াতে হবে, এবং ক্রস সেকশন এরিয়া বাড়াতে হবে কম্পেয়ার টু বডি। আমি কনফিউজ হয়ে যাবো, এটা আমি অ্যান্সার শিটটা দেখে বলি, ভুল পড়ানো হচ্ছে অ্যান্সার শিট দেখে পড়ানো। টাইম ওয়েস্ট করাচ্ছে, আর এটা আমি পরীক্ষা মানে ক্লাস শেষে তোমাদের হচ্ছে গুগল ক্লাসরুমে জানাই দিব অ্যান্সারটা কি হবে। আমি আবার আর হচ্ছে সময় নষ্ট হবে, সময় আমাদের, এটা আমি ক্লাস শেষে তোমাদের ক্লাসরুমে জানাই দিব একটা অ্যান্সার। বাট মোস্ট প্রবাবলি আমরা যতদূর জানি যে ক্যাটের বোন হচ্ছে তুলনামূলক ঠিক হয় কি, সেটা তোমার জানাই দিব class শেষে। এরপরটা ইজি আছে, 27টা, এটাতেও খুব বেশি মাস লাগবে না। আচ্ছা, এর আগে যে তিনটা প্রশ্ন কিন্তু ছিল কিরকম, জাস্ট এই তিনটা নলেজ ইউজ করে তুমি সলভ করতে পারবে, তোমার নিজস্ব কোনো নলেজ তোমার লাগবে না। এরপরটা 27 নম্বর, এরা তোমাদের আমরা হচ্ছে 2 মিনিট সময় দিব, 2 মিনিট সময় দিব, করো।
প্রশ্ন তো দেখা যায়, রাইট? জি ভাইয়া। মিনিট শেষ। কেউ এটা পড়েছো? পড়তে পারো? জি ভাই পড়ছি। হ্যাঁ, তুমি কিছু বললা? পড়ছি ভাইয়া। হ্যাঁ, বলতে পারবে কোনটা? এক নাম্বারটা সম্ভবত ট্রু, কারণ এখানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার মেটাবলিক রেটটাও বাড়তেছে। ঠিক আছে। আর কারণ টেম্পারেচারের সাথে তো একটু থার্মিক অ্যানিমালস এর বাড়ে, মানে হ্যাঁ, ঠিক মেটাবলিক আছে। রেট। হ্যাঁ, ঠিক আর আছে। স্পিসিস টু দ্য হাইয়েস্ট, স্পিসিস থ্রি প্রসেস। অপশনগুলো একটু দেখা লাগবে ভাই, তারপরে একটু বলতেছি। আচ্ছা, আসো আমার প্রশ্ন পড়া শুরু করি। ফিগার shows the changes in metabolic rate of adult animals of 5 animal species in response to temperature changes of external environment. Basically, x অক্ষে আছে আমার টেম্পারেচার, y অক্ষে আছে আমার মেটাবলিক রেট। The individual body weight of the 5 species were similar, so আমার ওজন সেম। দেন দাও আছে, ওকে। When they were staying at rest, ঠিক আছে। সো আমার এখানে সবগুলোতেই আমার বেসাল যে মেটাবলিক রেট সেটাই দেওয়া। বেসাল মেটাবলিক রেট বলতে এটাই বোঝায় আমি যখন পুরোপুরি রেস্টে আছি সেই সময় যে পরিমাণ মেটাবলিক রেট করা। ওকে, তো ফার্স্ট প্রশ্ন, এটার জন্য একটু কিছু নলেজ লাগবে, একদম বেসিক নলেজ কি, এক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক এই দুটার নলেজ লাগবে। সো এক্টোথার্মিক কি অ্যানিমাল এবং এন্ডোথার্মিক অ্যানিমাল, এটা দুইটা এটা এক্টোথার্মিক হচ্ছে সেই সব অ্যানিমাল যারা নিজেদের ইন্টারনাল টেম্পারেচার কন্ট্রোল রাখতে পারে না, তাদের টেম্পারেচার এক্সটার্নাল টেম্পারেচারের সাথে আপ এন্ড ডাউন করতে থাকে। ঠিক আছে, তাদের ইন্টারনাল টেম্পারেচার কন্ট্রোল না, তারা এক্সটার্নাল টেম্পারেচার যদি 40°C হয়, তার নিজেদের টেম্পারেচার 40°C হয়, ইন্টারনাল টেম্পারেচার যদি 23 ডিগ্রি হয়, 10 ডিগ্রি হয়, বাইরের তাপমাত্রা নর্মালি 10 ডিগ্রি থাকে। ইনোথার্মিকের ক্ষেত্রে উল্টাটা হয়। ইনোথার্মিক তারা নিজেদের ইন্টারনাল টেম্পারেচার কন্ট্রোল রাখে, তারা ফিক্স রাখে। বাইরে যদি প্রচন্ড তুষার হয় তাও দেখা যায় আমাদের ক্ষেত্রে 37°C, বাইরে যদি প্রচন্ড মরুভূমি হয় তাও আমাদের ইন্টারনাল টেম্পারেচার 37°C। আমাদের ইন্টারনাল টেম্পারেচার হিউম্যান বা তাদের উন্নত প্রাণী অর্থাৎ বার্ড এবং মামাল, অনেক কম প্রাণী বার্ড এবং ম্যামালদের ক্ষেত্রে ইন্টারনাল টেম্পারেচার ফিক্সড। ঠিক আছে, খুবই খুবই কম একটা রেঞ্জের ভিতর ফিক্সড, তাহলে মোরলেস চেঞ্জ হয় না। সে কন্টিনিউয়াসলি এনার্জি এক্সপেন্ড করে, কন্টিনিউয়াসলি হিট প্রডিউস করে। সো যখন দেখা যায় আমরা মরুভূমি, যখন আমরা অনেক তুষারের মধ্যে থাকি, অনেক ঠান্ডার মধ্যে থাকি, বাইরের তাপমাত্রা 10°C, আমরা কিন্তু ইন্টারনাল বডি হিট প্রডিউস করে যাতে আমার ভিতরের তাপমাত্রা 37 হয়।
আবার দেখা যায় আমার তাপমাত্রা 50°C হয়ে যায়, বডি ইন্টারনালি শক্তি খরচ করে যেন আমার তাড়াতাড়ি আমার হচ্ছে হিট এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, সো আমার ইন্টারনাল টেম্পারেচার কন্ট্রোল করার জন্য মেটাবলিক রেট একটু হাই হয়। এখন ফার্স্ট প্রশ্ন, স্পেসিস 4 হ্যাজ এন এক্টোথার্মিক অ্যাঙ্গেল। দেখো, যখন তাপমাত্রা কমানো হয় এন্ডোথার্মিকের ক্ষেত্রে মেটাবলিক রেট আরো বেড়ে যায়। কেন বেড়ে যায়? অর্থাৎ এরকম হয়, বেড়ে যায়। এরকম হওয়ার কারণ হচ্ছে তারা অ্যাকচুয়ালি তাপমাত্রা কমালে তাপমাত্রা যেন না কমে এটার জন্য কন্টিনিউসলি হিট বার্ন করে। তারা হিট বার্ন করে চেষ্টা করে যেন তার ইন্টারনাল টেম্পারেচার ফিক্স। কম্পেয়ার টু দ্যাট, এক্টোথার্মিকের যেহেতু টেম্পারেচার ফিক্স থাকে, তারা টেম্পারেচার কন্ট্রোল রাখার জন্য কোনো শক্তি খরচ করে না। তাহলে তাদের মেটাবলিক রেট বাড়ছে কেন? এটা বাড়ছে এই কারণে এনজাইম অ্যাক্টিভিটি টেম্পারেচার বাড়ার সাথে সমানুপাতিক। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে এনজাইম অ্যাক্টিভিটিও বাড়তে থাকতে হবে। এই কারণে তারা দেখা যায় যত টেম্পারেচার বাড়ছে তার মেটাবলিক রেট তত বাড়তে থাকে। মোস্ট লাইক তারা একটু, সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। হ্যাঁ ভাই। তারপর প্রশ্ন, species 2 had the highest thermo-insulating ability among the 5 species. আচ্ছা, thermo-insulating ability কি? থার্মো মানে বুঝছি তাপ, তাপ ইনসুলেটিং তো বুঝি, রাইট? ইনসুলেশন অর্থাৎ আমাদের যে কেতলি, কেতলির একটা ইনসুলেশন এবিলিটি আছে। এসেনশিয়ালি তাপ এক্সচেঞ্জের রেট কমাই দেয়। ঠিক আছে, তাপ বাইরে যেতে দেয় না, তাপ ধরে রাখতে পারে। এটা হচ্ছে তাপ ইনসুলেটিং এবিলিটি। আমরা যদি ইয়ার ক্ষেত্রে দেখি, কি জানো, পোলার বেয়ার, পোলার বেয়ারের অনেক মোটা একটা ইয়া থাকে, কি বলে ওটাকে, বাইরে সাদা সাদা দেখতে পাওয়া যায়। ফুড। হ্যাঁ পার হ্যাঁ, ফার থাকে। সেই ফার হচ্ছে ইনসুলেটিং অ্যাবিলিটি দেয়, সে তাপ ধরে রাখতে পারে। সে মেকশিওর করে দেয় যে হিট এক্সচেঞ্জ অনেক লো হয়। অ্যাজ এ রেজাল্ট তাকে অ্যাকচুয়ালি খুব বেশি শক্তি খরচই করতে হয় না, সে কম শক্তি খরচ করেই সে তাপমাত্রা ধরে রাখতে পারে। সিমিলারলি হোয়েল যে পানিতে থাকে, প্রচন্ড ঠান্ডার মধ্যে থাকে, তারও কিন্তু হিউজ থার্মো ইনসুলেটিং অ্যাবিলিটি আছে। অ্যাজ এ রেজাল্ট খুব বেশি শক্তি খরচ না করে সে তাপমাত্রা ধরে রাখতে পারে। সো এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা কমালেও তার ইন্টারনাল টেম্পারেচার খুব বেশি কমে না। এটা দেখো সাই করে কমে যাচ্ছে। এটা দেখো, অর্থাৎ like এটা মেনলি ইন্ডোথার্মিকদের বৈশিষ্ট্য। So এটা এক্টোথার্মিক, এটাও এক্টোথার্মিক। এটা দেখো এরকম করে বেড়ে গেছে সাই করে। So এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোথার্মিক। এটা কন্টিনিউসলি চেষ্টা করছে তারা ধরো বডি টেম্পারেচার হচ্ছে কন্ট্রোল থাকে। সিমিলারলি তারাও কিন্তু চেষ্টা করছে তাদের বডি টেম্পারেচার আর ফিক্স রাখার জন্য, এন্ডোথার্মিক। এরাও দেখো চেষ্টা করছে যেন বডি টেম্পারেচার ফিক্স রাখে, এরাও হচ্ছে এন্ডোথার্মিক। কিন্তু দেখো একজন অনেক কম চেষ্টা করে পেরে যাচ্ছে। এই দেখো এই স্পেসিসটা একদম কম চেষ্টা করে পেরে যাচ্ছে। এই যেমন সাই করে অনেক বেশি শক্তি খরচ করতে হচ্ছে, এর জন্য অনেক বেশি শক্তি খরচ করতে হচ্ছে, এর কিন্তু অনেক কম শক্তি খরচ করেই বেঁচে আছে। অ্যাজ এ রেজাল্ট এটা কি হবে বলতো? 2 নাম্বারটা, 2 নাম্বার ট্রু। ট্রু হবে, কারণ এই কম শক্তি খরচ করেই এর ইনসুলেশন অ্যাবিলিটি করে। তারপরটা, species 3 possess the highest basal metabolic rate among the 5 species. Highest metabolic basal rate, এটা কি হবে? এটাও তো ভাই ট্রুই লাগতেছে। তো আমরা যদি দেখি যে সর্বনিম্ন টেম্পারেচারটা কাইন্ড অফ, সেটা দেখতে পাবো যে হচ্ছে এদের ক্ষেত্রে অ্যারাউন্ড অনেক নিচে আছে, এদের ক্ষেত্রেও অনেক নিচে আছে। বাট এদের ক্ষেত্রে দেখো 50-এর উপরে, এদের ক্ষেত্রে তো একদম কমে যায় একটু সময়। তাহলে এরা আমার মরেই গেছে এই লো টেম্পারেচার, এখানে হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। সো লাইক এদের ক্ষেত্রে অনেক কম, প্লাস একক দেখো so অনেক কম। সো এটা ট্রু হবে, এটা বুঝছে hopefully।
তারপর হ্যাঁ ভাই, increase in body temperature in species 5 was mainly dependent on metabolism. এটা কি হবে? এটাও তো ভাই ট্রু লাগতেছে। এটা হচ্ছে true। একটা বেস ফিট যদি ড্র করতে পারি তাহলে এটা false হবে। এটা false হওয়ার false। কারণ হচ্ছে দেখো এটা কি একটা, এটা এন্ডোথার্মিক না এক্টোথার্মিক? এন্ডোথার্মিক, সরি এক্টোথার্মিক। এক্টোথার্মিক। এক্টোথার্মিকদের বডি টেম্পারেচার কি তাদের মেটাবলিজমের উপর ডিপেন্ডেন্ট? না, পেরিফেরাল তার টেম্পারেচার। এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট। সো হ্যাঁ এটা হচ্ছে প্রবাবলি মেটাবলিজমের উপর ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে এনভায়রনমেন্টের উপর। সেটা false। সেকেন্ড, জাস্ট এক্টোথার্মিক এন্ডোথার্মিকের বেসিক নলেজটা আই থিঙ্ক তোমার লাইক 90 যারা পড়ে উষ্ণ এবং হচ্ছে লাইক এই জিনিসটা যদি ভালো টিচার হয় বুঝাই দেয়, অথবা ইন্টারটাও কিন্তু হচ্ছে বুঝাই দেয়। সো লাইক খুব বেশি নলেজ লাগে না, বাকি তোমাকে রাফ অ্যানালাইসিস করবে। তারপর প্রশ্ন, এই প্রশ্নটি আরো কম নলেজ লাগে। এই প্রশ্নটা পড়ো। এটা একদম ছোট একটা প্রশ্ন। আচ্ছা ভাই, এখানে 1+2 বলতে কি বুঝাইছে? এই যে এই এই নিউরনটা স্টিমুলেট হবে যখন ওয়ান দিচ্ছে, তখন এই নিউরনটা স্টিমুলেটেড হচ্ছে। আচ্ছা ওকে, টাইম যেহেতু কম, আমি এখানে হচ্ছে ডিসকাশন শুরু করে দিই। কেউ অ্যান্সার করতে চাও? ওকে, টাইম যেহেতু কম, ডিসকাশন শুরু। এটা দুটো ওয়ান মানুষের নাম দেওয়া আছে, দুটো মানুষ হচ্ছে কিছু বলছো? নাম্বারটা মেবি ট্রু। ওকে, ঠিক আছে। বি, নিউরন টু স্টিমুলেটস নিউরন ওয়ান। এটা এটা কি ফলস না হ্যাঁ এটা ফলস। ফলস? আর দ্য পোটেনশিয়াল অফ 4 -1 2 অ্যালাউন্স ফায়ার, এটাও ট্রু। এটা ট্রু 3 নাম্বার। আচ্ছা বলছে এটা ফলস হয়, বাট এক্সপ্লেনেশন দিচ্ছে না। তারপর একটা, আমার 3 নাম্বারটা হ্যাঁ তিন এটা কি এটা true? ফলস হবে। এটা ফলস হবে, আমি এক্সপ্লেনেশন দিচ্ছে বলে। আচ্ছা আর আচ্ছা। তারপর একটা, আর if 3 was fired twice with ট্রু। হ্যাঁ এটা true, ঠিক আছে। আসো এবার ব্যাখ্যা করি। তুমি কি আমাকে বলতে পারো এক নম্বরটা শুরু কেন? যে গ্রাফে এখানে দেখতে পাচ্ছি যে যখন 1 এবং 3 কে ইয়া করছে তখন সেটা যে পোটেনশিয়াল 4 এর থ্রেশহোল্ডের কাছাকাছি যাইতেছে। Right. তো এটাই তো। হ্যাঁ, সো বেসিক্যালি কি দেওয়া আছে, একটা নিউরন দেওয়া আছে।
এই নিউরনের অ্যাকশনকে আরো 3টা নিউরন কন্ট্রোল করে, এই 3টা নিউরন কন্ট্রোল করে, রাইট? দেখো 2 নম্বর নিউরনটা কিন্তু ডিরেক্টলি কন্ট্রোল করে না, 2 নম্বর নিউরনটা কন্ট্রোল করে হচ্ছে 1 নম্বর নিউরনকে, ওই নিউরনটা আবার হচ্ছে 4 নম্বরে কন্ট্রোল করে। তো 2 নম্বর নিউরনটা ইনডাইরেক্টলি কন্ট্রোল করে 4 নম্বর। তো যখন 1 নম্বর ফায়ার হচ্ছে, 1 নম্বর যখন ফায়ার হচ্ছে, তখন আমার একটা পজিটিভ ইফেক্ট আসছে, আমার থ্রেশহোল্ড বাড়ছে, বাট নট ইনাফ যে 4 নম্বরটা হচ্ছে ফায়ার হবে, এই থ্রেশহোল্ডটা যে কম আসছে। 3 নম্বরটা যখন হচ্ছে তখন আর থ্রেশহোল্ডের কাছাকাছি আসছে। তো যখন আমরা দুইটাই একসাথে হবে তখন কি হবে, অনেকটা যোগের মতো কাজ করে, তখন এটা বেড়ে হচ্ছে এই থ্রেশহোল্ড পার করছে। এটা আর একবার থ্রেশহোল্ড চলে গেলেই আর যায় আসে না actually, তখন সেম মেকানিজমটাই চলে। তো এবার থ্রেশহোল্ড পার করা নিতে হবে। তো তারপরটা নিউরন 2 স্টিমুলেটস নিউরন 1। দেখো তখন নিউরন 1 কে স্টিমুলেট করছি, সাথে নিউরন 2 কেও স্টিমুলেট করছি, কিন্তু তখন ফ্ল্যাট আছে। এর মানে কি? এর মানে নিউরন 1 স্টিমুলেট হচ্ছে ঠিক আছে, বাট নিউরন 2 স্টিমুলেটস এর প্রভাবে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউরন 1 ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, বা ইটস আ টার্ম কিছু বেসিক্যালি যে পটেনশিয়াল, এই পটেনশিয়ালটা কমে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট সে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হতে পারছে না, অর্থাৎ স্টিমুলেট করে না, উল্টো অপোজিট ইফেক্ট করে, স্টিমুলেট করতে পারে না। ঠিক আছে, সেটা এটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। The potential of 4 becomes more negative than when 2 alone fires. যখন 2 একা একা ফায়ার করে, 2 একা একা ফায়ার করে, এ তো একে অফ করে দেয়, একে অফ করে দেয়। একে যদি অফ করে দেয় তাহলে কি 4-এর উপর কোনো প্রভাব পড়ছে? 4-এর উপর কি 2 কোনোভাবে প্রভাব ফেলছে? না। প্রভাব তো ফেলছে না, কারণ 1 আর 4 আর 2-এর মধ্যে তো ডিরেক্টলি কোনো সম্পর্কই নাই। সো অ্যাজ এ রেজাল্ট কোনো পার্থক্যই হবে না, ফার্স্ট নেগেটিভ হবে না, পজিটিভ হবে না, ওইটাই থাকবে। তারপর when 3 is fired in 2s in quick succession, এই দুটা ইফেক্ট যোগ হয়ে যাবে, এই সেশনটা কজ করে ফেলবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? তো না বুঝে থাকতে বলো। আচ্ছা, এবার আসলে একটা বড় একটা প্রশ্ন, সেটা একটা বড় আছে, আমরা পড়ি। যাতে বড় প্রশ্ন না পড়ে একটা সহজ, অনেক প্রশ্ন আছে। এই প্রশ্ন, এই প্রশ্নটা সহজ।
ওকে, আমাদের যেহেতু টাইম কম আমরা শুরু করি। তো অ্যান্সার দিতেছ? ভাই প্রথমটা মনে হয় ট্রু হবে। ওকে, তারপর ফলস হবে বা তাহলে বলতে হবে। আচ্ছা, তারপর হলো এইটা ফলস 2 নাম্বারটা। ওকে, তারপর 3 নাম্বারটা ট্রু, আর 4 নাম্বারটা ট্রু। প্রথম তিনটা ভুল করেছো, পরেরটা রাস্তাটা মানে চেক করি নাই, করতেছো কি আসলে? স্যার কে বলতেছো? আর কে বলতেছো? 1 নাম্বারটা ফলস, কেন 2 নাম্বারটা ট্রু। ব্যাখ্যা দিতে চাও? ব্যাখ্যা দিতে চাও? আর যে যখন আমরা এই যে কি বলে, কই জানি ছিল, ব্লাড ভলিউম ইজ অ্যাডজাস্টেড মোর কুইকলি দেন ব্লাড অসমোলারিটি। যখন আমাদের আমরা সল্টি ওয়াটারটা ইনজেক্ট বা ড্রিঙ্ক যেভাবে করা হোক, সেটা যত পরিমাণে মানে যতটুকু ইউরিন আউটপুট করছে তার তুলনায় কম সময়ে ইনজেক্টেড ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার ইউরিন আউটপুট বেশি দিচ্ছে, সুতরাং এটা দ্রুত প্রসেস করতে পারছে। আচ্ছা, তো আমার সাথে ডিসকাশন শুরু করি। দেখো, এখানে দুই ধরনের জিনিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইনজেক্টেড অথবা ড্রিঙ্কিং, আর একটা হচ্ছে নর্মাল ডিস্টিল ওয়াটার অথবা সল্টি ওয়াটার। উনি সল্টি ওয়াটার আর ব্লাডের কনসেন্ট্রেশন সেম। সুতরাং আমি যখন সল্টি ওয়াটার দিচ্ছি, আমার অ্যাকচুয়ালি অসমোলারিটি কোনো পার্থক্য হচ্ছে না। আমার অনলি পার্থক্য হচ্ছে কিসে? কনসেন্ট্রেশনে, ভলিউমে পার্থক্য হচ্ছে। কারণ সল্টি ওয়াটারের কনসেন্ট্রেশন ও ব্লাডের কনসেন্ট্রেশন সেম। সল্টি ওয়াটার অফ সেম কনসেন্ট্রেশন অয়েস ব্লাড, ঠিক আছে? সো আমি যখন সেম কনসেন্ট্রেশনের জিনিস দিচ্ছি, আমার খালি ভলিউমও চেঞ্জ হচ্ছে। দেখতে পাবো যে আমার হচ্ছে খুবই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভলিউমের অ্যাডজাস্টন অনেক আস্তে আস্তে হচ্ছে। বাট আমি যখন ওয়াটার দিচ্ছি, ডিস্টিল ওয়াটার, এটার মধ্যে কিন্তু লবণ অনেক কম। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অসমোলারিটি অনেক হিউজ কমাই দেয়, অসমোলারিটি কমাই দেয়, রাইট? কমাই দেয়। যখন অসমোলারিটি কমাই দেয়, সাথে সাথে হিউজ স্পাইক দেখতে পাচ্ছি। এই কারণে দেখতে পাচ্ছি আমার অসমোলারিটির অ্যাডজাস্টনটা ভলিউমের অ্যাডজাস্টনের চেয়ে অনেক দ্রুত হচ্ছে। সো যেহেতু অসমোলারিটি অ্যাডজাস্টন অনেক বেশি হচ্ছে, সেটা প্রবাবলি ট্রু। আগেরটা হচ্ছে ফলস। কি হচ্ছে? ফলস। তারপর রিসেপ্টেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট রেগুলেটেড। দেখো, যখন আমি ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করলে ওয়াটার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কি বুঝাতো? লাইক আমার যে ধর পানি খাই, কোথায় যায়? মুখগহ্বরে যায়, মুখগহ্বর থেকে গলবিলে যায়, গলবিল থেকে আমার এসোফেগাস হয়ে আমার পাকস্থলিতে গেল, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে গেল, ক্ষুদ্রান্ত থেকে পানি শোষণ হলো। এটা হচ্ছে আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে? আমার যে ইয়া বলে কি জানো, বাংলা কি বলে জানো? পরিপাক না, কোনটা বলেন? হ্যাঁ পরিপাক নালী। ক্ষুদ্রান্ত্র। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হচ্ছে পরিপাক নালী। সো বলছে পরিপাক নালীর রিসেপ্টর থেকে আমার কিডনি রেগুলেট হয়। যখন আমি ইনজেক্ট করছি দেখো, তখন কিন্তু আমার পরিপাক নালী দিয়ে যাচ্ছেই না, বাট তাও একটা হিউজ স্পাইক আসছে। এর মানে কি? এর মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা আমার পরিপাক নালী দ্বারা নিয়ন্ত্রিত না, এটা নিয়ন্ত্রিত অন্য কোনো ওয়েতে। সো এটা ফলস। কারণ পরিপাক নালী দিয়ে নিয়ন্ত্রিত হলে আমার ইনজেক্টেড ওয়াটার দেওয়া তো হিউজ একটা স্পাইক পেতাম। Urine at X times has a higher osmolarity than urine at Y time. এটা কি হবে? বলতে পারো? একজন বলছিল, আরেকজন কি বলছিল? ব্যাখ্যা দাও তো। তো ব্যাখ্যা দিবা? নিয়া। গ্রাফ হিসাবেই মোটামুটি মানে ইউরিনের যখন পানির নর্মাল পানির পরিমাণ বেশি থাকবে, হুম। মানে গ্রাফ হিসাবেই তো ট্রু। গ্রাফ হিসেবে তো জিজ্ঞেস করছি, গ্রাফ হিসেবে হিসেবে ট্রু বলছো কেন? এই যে নর্মাল যখন পানিটা থাকছে তখন তো অসমোলারিটিটা মানে একটা পরিবর্তন আসতেছে হিউজ পরিমাণে। সো ওই হিসাবে একটা হায়ার অসমোলারিটি পাবো এক্স টাইমে, আর ওয়াই টাইমে লোয়ার পাবো। দেখো, বাই দ্য টাইম হচ্ছে এক্স ওয়াই টাইমের দিকে আমার ভলিউম অলরেডি অ্যাডজাস্টেড হয়ে গেছে,
আচ্ছা ভলিউম, আমার অসমোলারিটি অলমোস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার অসমোলারিটি অলমোস্ট অ্যাডজাস্টেড হয়ে গেছে। কেমন অ্যাডজাস্ট হয়ে গেছে বুঝছি, এই যে এটা হচ্ছে অলমোস্ট স্টেবল একটা জায়গায় চলে আসছে। সো আমার এই টাইমের মধ্যে আমার অসমোলারিটি অলমোস্ট অ্যাডজাস্টেড হয়ে গেছে। অর্থাৎ নর্মাল অসমোলারিটি নামে একটা ইউরিন পাবো। এই টাইমে ওয়াই টাইমে এখন অনেক পিক অবস্থায় আছে, তো আমার এখনো অসমোলারিটি অ্যাডজাস্টেড হয়নি। তো আমার ব্লাডের যখন কনসেন্ট্রেশন অনেক কমে যাবে, আমি কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমি কিরকম ইউরিন বের করবো বলো তো? অধিক পানিযুক্ত। আমার ব্লাডের কনসেন্ট্রেশন অনেক কমে গেছে, তখন আমি কি করার চেষ্টা করবো? আমি চেষ্টা করবো পানি তাড়াতাড়ি বের করে দেওয়া। আমি চেষ্টা করবো ডাইলুট একটা ইউরিন বের করা, তাড়াতাড়ি পানি বের করে দিব, লবণ কম বের করবো, রাইট? আমার জি। আমার অসমোলারিটি অনেক কমে গেছে। সো আমার এই ক্ষেত্রে কি হবে? ডাইলুট অথবা কম ঘনমাত্রার ইউরিন তৈরি হবে, সেই ক্ষেত্রে নর্মাল ইউরিন। আর এই ক্ষেত্রে ডাইলুট ইউরিন, তো কার অসমোলারিটি বেশি? ওয়াই টাইম অসমোলারিটি বেশি, সেটা ফলস। ঠিক আছে, চারও অনেক প্রশ্ন ছিল, সো আর প্রশ্ন করাবো না যেহেতু অনেক অলরেডি রাত হয়ে গেছে। সো আমি যেটা দেখানোর চেষ্টা করেছি অল্প টাইম, সেটা হচ্ছে আমার এনবিও বা আইবিও তে বা ক্যাম্পে খুব বেশি নলেজ লাগে। কি লাগে? আমার লাগে হচ্ছে জাস্ট কমন সেন্স, অ্যানালাইসিস অ্যাবিলিটি, আর লাইক আমি প্রবলেম সলভ করতে পারছি। এই কারণে আরবিও তে জাজ করে না, আরবিও তে পুরো মুখস্থ, সো আরবিও অলিম্পিয়াডই বলা যায় না। বাট এনবিও বা আমার যে টিএসটি অথবা আমাদের আইবিও, সেগুলোতে কিন্তু খুব বেশি নলেজ লাগে না। এই কারণে তোমরা বলবো যে লাইক যারা এনবিওর জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিবা, তারা লাইক অলরেডি আইবিও প্রবলেম সলভ করে দাও। বিকজ এনবিও সলভ করার জন্য যে পরিমাণ নলেজ লাগে, তার চেয়ে কম প্রবলেম সলভ লাগে আইবিও প্রবলেম। সো লাইক আইবিও প্রবলেম সলভ করে তুমি যে লাইক, যেমন তুমি যদি আইএমও প্রবলেম সলভ করার চেষ্টা করো বা আইফো প্রবলেম সলভ করার চেষ্টা করো, ইমিডিয়েটলি তুমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারো, কারণ ওরা অনেক হাই লেভেল প্রশ্ন করে। বাট আইবিওর ক্ষেত্রে এটা হয় না। আইবিওর ক্ষেত্রে অনেক একটা হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, তুমি লাইক কমন সেন্স খাটাই, বেসিক নলেজ লাগে, একটা হিউজ পার্সেন্টেজ প্রশ্ন সলভ করতে পারে। সো লাইক আইবিও প্রশ্ন সলভ করার জন্য ওয়েট করে আসলে টাইম ওয়েস্ট করবে। এবার অনেকে থামে যে লাইক আগে ক্যাম্পে যাই, ক্যাম্পে যাওয়ার পর আমি আইবি প্রশ্ন সলভ করা শুরু করবো, সেটা করলে লাইক অনেক লেট হয়ে যায়। কজ আইবি প্রশ্ন সহজ, তুমি সলভ করার অ্যাবিলিটি থাকে, বরং তুমি যদি আগে থেকে করে যাও তাহলে তুমি হচ্ছে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে, তোমার প্রিপারেশন ভালো হবে। অ্যান্ড আইবিও সলিউশন দেখে অনেক কিছু শেখা যায়। আমি পার্সোনালি বই পড়াচ্ছে সলিউশন পড়ে অনেক বেশি শিখেছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, যদি এনবিও তে 100 পাইলে তারপরে ক্যাম্পে মোটামুটি কত পাইলে ক্যাম্পের জন্য ডাকা হয়? এরকম কাট অফ নিয়ে ভেবে লাভ নাই, এগুলো ফালতু প্রশ্ন। কারণ কাট অফ নিয়ে ভেবে তুমি কি করবে? কাট অফ ডিপেন্ড করে আরেকজন কত পাচ্ছে তার উপর। মানে কাট অফ ইন জেনারেল এই বছর কত ছিল? নো আইডিয়া, তুমি ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে দেখে নিও। না, হয়তো ওয়েবসাইটে নয়, তো এনবিও রেজাল্ট আছে, কিন্তু ক্যাম্প টেস্টে কত পাইছে ওরা তো রেজাল্ট নাই। আমার নো আইডিয়া অ্যাকচুয়ালি। তো 20 জনকে না, এখন 20 জনের কত রেজাল্ট করে সেটার উপর ডিপেন্ড করে। ইয়া, ভাই আপনার কত ছিল মোট টোটাল মার্কসের? এবছর তো আমি দিই নাই, আমি প্রশ্ন করি। আচ্ছা। কোন প্রশ্ন আর? আচ্ছা ভাই, এইবার এই এনবিও তে একটা প্রশ্ন দেখছিলাম যে এই মাছের নিয়ে লাস্টে একটা প্রশ্ন ছিল যে এই আর নিয়ে সূত্র একটা সূত্র ছিল, তো এখানে উপরে আর ছিল আর নিচে